নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মধুরিমা ঘোষ। আজ আপনাদের কাছে লাইভ অনুষ্ঠানে এসেছি কিছু কবিতা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে কি? থ্যাংক ইউ শ্যামলী সাহা, ধন্যবাদ আপনাকে। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু যদি বলেন তাহলে খুব সুবিধা হয়। থ্যাংক ইউ। আমরা জানি এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন অংশে এবং ভারতবর্ষেরও কিছু আলাদা আলাদা অংশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বহু মানুষ বহুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনি আমরা কোভিডের জন্য একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার উপরে আরেকটা নতুন ঝড়। সব মিলিয়ে আমরা সবাই খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। তার মধ্যেও কিছুটা সময় নিজেকে ভালো রাখার জন্যে এবং আপনাদেরকে কিছুটা ভালো সময় উপহার দেওয়ার জন্যেই কিছু কবিতা নিয়ে আজকে আমি চলে এসেছি এই পেজ থেকে লাইভে। যেহেতু এখন বর্ষা চলছে, তাই আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের, রাজনিয়োগী দাদা, আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতাটি দিয়ে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বেথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দুকথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারও পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। থ্যাংক ইউ ছায়া স্কুল অফ আর্টকে
আমাকে আজকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাজনিয়োগী দাদা আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করলাম, যেহেতু উনি আমাদের সমস্ত রকম শিল্পের একটা বড় অংশ। ওনাকে ছাড়া আমরা কোনো শিল্পই সম্পূর্ণ করতে পারি না। আমার দ্বিতীয় কবিতা আমার স্কুল জীবনে শেখা খুব প্রিয় একটি কবিতা, কবি জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো, বেণীমাধব, বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। থ্যাংক ইউ শ্যামলী সাহা, প্রদীপ রয়, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনারা যে এইভাবে উৎসাহিত করছেন কমেন্টের মাধ্যমে। আমার পরবর্তী কবিতা কবি শুভ দাশগুপ্তর সাবানদানি। এই কবিতাটিও আমার খুব কাছের একটি কবিতা, আমার খুব প্রিয় একটি কবিতা, আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। সাবানদানি, কবি শুভ দাশগুপ্ত। মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুজেছিলেন। সেই থেকে মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে, চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, একটাই সেকেলে ট্রাঙ্ক,
মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথালিনের গন্ধ উঠে আসতো ভিতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর একটা সিঁদুরের কৌটো। মা বলতো, খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়ত। সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে মা দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, হে আর আমি রেখে কি করব, তোকেই দিয়ে দেব। একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এসব দিয়ে ভাত মাখত আমার মা। আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীতের মা, চোখের পাওয়ারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা। অভাগীরও মাঝে মাঝে স্বর্গ লাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমার ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিলেন, শুধু ওই সাবানদানিটি ছাড়া। আমিও চাইনি। একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা। পাশেই মার ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আরাম করে শুয়ে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাশট্রে বানিয়ে তাতে ছাই ফেলছেও। আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম, চিৎকার করে উঠলাম, এ কি করছো তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে, অমন চিৎকার করছিস কেন? তারপর দেখল পুরো দৃশ্যটা। আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীতের মা, দু চোখ জোড়া হু হু বিকেল নিয়ে মা, আমার মা। ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে। তারপর বলল, হো মা, এতে এত বকাবকির কি আছে? যা, অমন করতে নেই। সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা। থ্যাংক ইউ রাজনিয়োগী দাদা। বেণীমাধব, হ্যাঁ বেণীমাধব আমারও খুব প্রিয় কবিতা। না, আমি নিজে লিখি না, তবে আমার মা কবিতা লেখেন। ওনার লেখা দুটো কবিতা আমি আজকে শোনাব। ধন্যবাদ অভিজিৎ ব্যানার্জি। হ্যাঁ, এই দুঃসময় কিছুটা সময় তো কবিতার সাথে কাটালে একটু ভালো থাকা যায়, আপনাদেরও একটু ভালো রাখা যায়, তাই এসছি আজকে। থ্যাংক ইউ প্রদীপ দা, প্রদীপ রয়। আমি এরপরে আমার মায়ের লেখা দুটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। আমার মায়ের নাম শম্পা ঘোষ গাঙ্গুলি। ওনার লেখা কবিতা ভোর। আবার আরেকটি ভোর হয়, পাখি সব ডেকে ওঠে আপন স্বভাবে। আরও একটি দিন চলে আসে পৃথিবীর ধূসর ক্যানভাসে। মন্দির, মসজিদ, গির্জায় শুরু হয় প্রার্থনা সঙ্গীত, যার যার নিজস্ব নিয়মে। কারো কারো দিন যায়, দিন আসে, কারো কাটে চমৎকার দিন, কারো বা দিন বড় ক্লান্তিকর একঘেয়ে। কোথাও ফুরফুরে হালকা রঙিন ভোরের পাখিটি যার ডাকে ভেঙেছিল ঘুম, সে এখন অতি ব্যস্ত সংসারের কাজকর্মে। গৃহ তৈরির খড়কুটোর খোঁজে
এবং খাদ্য সংগ্রহে। ক্রমে দিন ফুরিয়ে রাত্রি নামে, কর্মকোলাহল শেষ হয়ে আসে, ক্লান্ত পৃথিবী নিদ্রামগ্ন হয় আরও একটি ভোরের প্রতীক্ষায়। নতুন এক ভোরের জন্য ডেকে ওঠে পাখি। আমরা সবাই এখন এই অসম্ভব গভীর যে রাত্রি সারা পৃথিবীতে ঘনিয়ে আছে, এই কোভিড নামের রোগটি যে সারা পৃথিবীতে একটি রাত ঘনিয়ে এনেছে, সেই রাত কেটে গিয়ে একটা ভোর আসার অপেক্ষা করছি। তাই শম্পা গাঙ্গুলির এই ভোর কবিতাটি শোনালাম। অনেক ধন্যবাদ সুরজ কর্মকার দাদাকে। এরপর একটি কবিতার ইংরেজি কবিতার অনুবাদ, বাংলা অনুবাদ শোনাচ্ছি। কবিতাটির নাম ডে ব্রেক। কবিতাটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কবিতাটির বাংলা অনুবাদ করেছেন শম্পা ঘোষ গাঙ্গুলি, আমার মা। সেটি শোনাচ্ছি। সফেন সমুদ্র থেকে উড়ে আসা এক ঝোড়ো বাতাস কুয়াশাকে এসে বললে, আমায় থাকতে দিও তোমার পাশে। তারপর উড়ে গিয়ে নাবিকদের বললে, বেয়ে চলো, বেয়ে চলো, বন্ধুরা রাত শেষ হতে চলেছে, ওই তীর দেখা যায়। এবারে সে গেল গভীর অরণ্যে, বললে, তোমার সমস্ত সবুজ মেলে ধরো, ঘুমন্ত পাখিদের ডানায় ডানায়। দোলা দিয়ে বললে, ওঠো সব, গান গাও, ভোর হলো বলে। খামারের ওপর দিয়ে বয়ে যেতে যেতে বললে, ঘণ্টার ধ্বনি করো, দিনের আলো ফুটে এলো। সর্ষের ক্ষেতকে ফিসফিসিয়ে বললে, সমাগত প্রভাতকে অভিবাদন করো। গির্জার ঘণ্টাকে গিয়ে চিৎকার করে বললে, বাজাও, বাজাও, প্রভাতী সুর বাজাও। শুধু গির্জা প্রাঙ্গণের উপর দিয়ে বয়ে যেতে যেতে দীর্ঘশ্বাসের সাথে বললে, এখনই জেগো না, তোমরা শান্তিতে ঘুমাও। আমার পরবর্তী কবিতা আবার কবি জয় গোস্বামীর আরেকটি কবিতা আমি শোনাচ্ছি। একটি ছোট কবিতা, খুব প্রিয় কবিতা আমার। কবিতাটির নাম মাসি পিসি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। সাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি, লাল গোলা বনগায়। আমাদের সমাজে এরকম বহু মহিলা আছেন যাদেরকে আমরা রোজ দেখি অনেক দূর থেকে শুধুমাত্র পরিবারের অন্ন উপার্জনের জন্য অনেক ভোরবেলা উঠে অনেক কষ্ট করে তারা নিজেদের জীবনযাপন করেন। জয় গোস্বামীর কবিতাটি তাদেরকে উদ্দেশ্য করে।
আমার খুব প্রিয় একটি কবিতা ছিল এটি। এরপর একটি প্রেমের কবিতা বলি। আমার ছেলেবেলা থেকে এই কবিতাটি খুব মনের কাছাকাছি এবং আমার কবিতাটি বলতেও খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কবিতাটির নাম মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতায়, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানা দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো। মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে
নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছেন সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রীপর্ণা রক্ষিত দিদিকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার কমেন্টগুলো খুব সুন্দর। জয় গোস্বামীর এই কবিতাটি আমার খুব খুব প্রিয় একটি কবিতা, ছোট্টবেলা থেকেই খুব ভালো লাগে আমার এই কবিতাটি। এবার আবার আমি রবি ঠাকুরের একটি কবিতা শোনাতে চাই। আমার পরবর্তী কবিতা কবিগুরুর। থ্যাংক ইউ অনমিতা রয়, অনেক ধন্যবাদ। তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করছে। আমারও কবিতা বলতে খুব ভালো লাগছে তোমাদের কাছে এসে আজকে, খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পেরে। অনেক ধন্যবাদ ছায়া স্কুল অফ আর্টকে। আমার পরবর্তী কবিতা কবিগুরুর সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকেই। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা পিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা। আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি,
সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরদিন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না। কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও, বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ থেকে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার গল্পটি ফুরলো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। থ্যাংক ইউ অভিজিৎ ব্যানার্জি। আপনার কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা যে আছেন আমার সাথে এই দুর্যোগের সময়ও। এত কিছুর মধ্যে দিয়েও আমরা যে
কিছুটা ভালো সময় একসাথে উপভোগ করতে পারছি, তার জন্যে ছায়া স্কুল অফ আর্টকে অনেক ধন্যবাদ। এরপর আমি যে কবিতাটি বলছি তা হলো কবি সুবোধ সরকারের আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে আমার চোখ পড়েছিল, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? যে ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চিপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেকে অ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা। এই ভাষায় আমার ভাত, এই ভাষা আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল আমি জানি না। কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি ঘটেছিল ওদের কি করেছিল ওর বাবা কাকারা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাইনি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনও আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও অবিরাম চলতে থাকে ফিসফাস। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, তাহলে আমাদের এই পোড়া দেশে আরও 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে।
আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি এরপর যে কবিতাটি বলছি তা হলো কবি হুমায়ুন আহমেদের কবিতা আমি খুব অল্প কিছু চাই। আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না। অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেলবেলায় ফুচকাও খেতে হবে না। এত অসংখ্য সংখ্যক না এর ভিড়ে শুধুমাত্র একটা কাজ আমার জন্য করতে হবে। আমি যখন প্রতিদিন একবার করে ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আদর মাখা গলায় বলবে, পাগলি। ঘুষ শব্দটা আমাদের সকলের কাছেই এখন প্রায় পরিচিত, কিন্তু এখনও সমাজে কিছু কিছু মানুষ আছেন যারা বোধহয় ওই শব্দটাকে তাদের জীবনে খুব একটা প্রশ্রয় দেন না। তার উপরে লেখা কবি সুবোধ সরকারের কবিতা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। জীবনে তোমার টাকা ছুঁইনি, আমি মরেও ছোব না। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ছোলাছুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। উনি একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা ওই পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। কিছু কবিতা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। অনুষ্ঠান একদমই শেষের দিকে, আর বেশিক্ষণ নেই। আশা করি আপনাদের কিছুটা সময়, কিছুটা ভালো লাগা উপহার দিতে পেরেছি।
আমার খুবই খুবই ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, যারা আমার সাথে এই অনুষ্ঠানে ছিলেন এতক্ষণ, যারা আমাকে উৎসাহিত করেছেন আপনাদের কমেন্টের মাধ্যমে, এবং সর্বোপরি ছায়া স্কুল অফ আর্টকে অনেক ধন্যবাদ। তারা যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এই দুঃসময়েও মানুষকে কিছু শিল্পের মধ্যে রাখার, কিছু সময় ভালো রাখার যে ইনিশিয়েটিভ, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আজকের আমার শেষ কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি। থ্যাংক ইউ রাজকুমার রয় দাদা এবং অভিজিৎ ব্যানার্জি। আজকের আমার অনুষ্ঠানের শেষ কবিতাটি হলো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, আমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় 2টো কই মাছ পেয়েছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকেল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমায়। আমার পিঠে এখনো সেই দাগটা আছে। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে। বাবার জন্যে আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই। আমি আর একটুও কাঁদি না মা। মা, আমি রোজ দুবেলা দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমি শাক। কি ভালো, কি ভালো। বিনে পয়সায় কোনো দিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ 2টো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজুন শ্রীধরদের হাত থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো ক্ষোভ নেই।
মা, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো, আকাশে খুব মেঘ করেছিল, মনটা হঠাৎ কেমন যেন করে উঠল। দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুশ্যে মাগি। কি করে জানলো বলো তো? আমার শরীরে কি লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গাঁয়ের বদনাম। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্যে কটা টাকা এনেছি, আর তুলির জন্যে। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সে টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা তুর করে তাড়িয়ে দিল। আমি আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমিই আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেই জন্যেই তোমাকেই চিঠি লিখছি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, তাহলে ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, বললে ও বেঁচে যাবে। মা, না না না, হে কি অলক্ষণে কথা বলছি আমি। না না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয়, না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলে গ্রামের সবাই তাকে ঠোকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরও দূরে, আরও দূরে। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, যেখানে মানুষেরা মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তুলি সেইখানে চলে যাক। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ছায়া স্কুল অফ আর্টকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, যারা যারা আমার কবিতা শুনেছেন এবং পরবর্তীতেও শুনবেন। আজকের মতো আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ রেশমি। আজকের মতো এখানেই আমার কবিতার অনুষ্ঠান আমি শেষ করছি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবু চেষ্টা করবেন নিজেকে এবং নিজের পরিবারকে যতটা ভালো রাখা যায় রাখতে, এবং শিল্পের মধ্যে থাকতে। কারণ শিল্পই এমন এক মাধ্যম যা আমাদের মনকে ভালো রাখে, এবং এই সময় আমাদের মনের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। শুভরাত্রি। সকলকে ধন্যবাদ। আমি মধুরিমা। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।